সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইনে ক্লাস দেখার জন্য স্বাগতম। আমি আজকের যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব, এমন একটি অধ্যায় যেটা তোমরা যদি না বুঝতে পারো বা যদি আয়ত্তে না আনতে পারো, হিসাব বিজ্ঞানের বলা যায় 80% অঙ্ক কখনোই করা সম্ভব না। আমি সেই জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্লাস নিচ্ছি তোমাদের, এবং ক্লাসটা অত্যন্ত মূল্যবান। কারণ আমার এই যে ক্লাস সমন্বয় জাবেদা, এই সমন্বয় জাবেদা ছাড়া কখনো সম্ভব নয় হিসাব বিজ্ঞান ফাইনাল অ্যাকাউন্ট শেষ করা, সিঙ্গেল এন্ট্রি শেষ করা, ওয়ার্কশিট শেষ করা, অর্থাৎ কার্যপত্র, চূড়ান্ত হিসাব, যেটাকে আমরা বলি আর্থিক অবস্থার বিবরণী, এবং সিঙ্গেল এন্ট্রি অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি। এগুলো আমাদের অবশ্যই শিখতে হবে, সমন্বয় জাবেদা শিখতে হবে, এর বিকল্প কিছুই নাই। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি অত্যন্ত শর্ট নিয়মে বা শর্ট সিস্টেমে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সমন্বয় জাবেদা কীভাবে করতে হবে। আগে আমরা আসি, সমন্বয় জাবেদা কাকে বলে। আসলে সমন্বয় জাবেদা বলতে আমি যেটা সহজভাবে বুঝি, আমরা যে কোনো হিসাব বিজ্ঞানে অঙ্ক করি একটা নির্দিষ্ট সময়ের জন্য। নির্দিষ্ট সময় ছাড়া আমরা হিসাব বিজ্ঞান কখনো করতে পারবো না। বিশেষ করে আমাদের একতরফা দাখিলা পদ্ধতি, কার্যপত্র, ফাইনাল অ্যাকাউন্ট, এ নিয়ম যে কোনো অঙ্ক সময় অত্যন্ত প্রয়োজন, এবং সময় ছাড়া কোনো অঙ্ক করতে পারবো না। তাই আমরা সহজে বলতে পারি সমন্বয় জাবেদা কাকে বলে। একটি নির্দিষ্ট সময়ে সম্পত্তি বা দায়, আয় বা ব্যয় সঠিকভাবে নির্ণয় করার জন্য যে হিসাবটি আমার বিগত বছরে দেখানো হয়েছে বা পরবর্তী বছরে দেখানো হচ্ছে, সেইটাকে সমন্বয় করে চলতি বছরের নেট ইনকাম এবং সম্পদ ও দায়ের পরিমাণ সঠিকভাবে জানার জন্য যে হিসাবটি করব, সেইটাই সমন্বয় জাবেদা। এবং সমন্বয় জাবেদা অত আমরা জানি, জাবেদা মানে দুটি পক্ষ, একটা ডেবিট, একটা ক্রেডিট। এবং ডেবিট ক্রেডিট এটা কিন্তু অবশ্যই আমাদের জানা প্রয়োজন। আমরা এটা জাবেদা দেখে আসছি, জাবেদা শিখে আসছি। এখন সমন্বয় জাবেদা করার অনেক বইতে অনেক নিয়ম আছে, অনেক স্যার অনেক টেকনিক অবলম্বন করছে। তো যে যাই করুক না কেন, আমি আমার সিস্টেমটাকে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে, এবং সেটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। আমি শুরু করলাম সমন্বয় জাবেদা শেখার নিয়মটি। প্রথমেই আমরা শুরু করি একটা রেওয়া মিল। 1 নম্বর রেওয়া মিল দিলাম। আমরা রেওয়া মিলটা সবাই বুঝি। ক্রমিক নম্বর, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। রেওয়া মিল, এক্স এর রেওয়া মিল 31শে ডিসেম্বর। আমি নাম্বারই করলাম। 1 নম্বর এন্ট্রি বেতন, 5,000 টাকা। সহজভাবে আমি ঠিক এর নিচে দেখবো সমন্বয়। 1 নম্বর এন্ট্রি বেতন,
বকেয়া 2000 টাকা। টাকা বেতন বকেয়া 2000 টাকা। এখন আমার জানা প্রয়োজন যে আমি যখন ফাইনাল অ্যাকাউন্টটা করব তখন উপরে কোনো এন্ট্রি আছে কিনা এবং সেই এন্ট্রিটার নিচে লেখা আছে কিনা। সেই এন্ট্রি যদি নিচে লেখা থাকে তাহলে তার সঙ্গে আমরা সমন্বয় করব এবং এটা অত্যন্ত সহজ। এবং আমার এই নিয়মটা ফলো করলে আমি মনে করি যারা হিসাব বিজ্ঞান মোটেও পারো না, যাদের মধ্যে অত্যন্ত দুর্বল আছো, তারা সহজে বুঝতে পারবে। তাহলে আমরা এখন লিখি বেতন বকেয়া 2000 টাকা, ওপরে বেতন আছে। তাহলে আমরা সহজভাবে উপস্থাপন করব, যদি কোনো খরচের বকেয়া থাকে তখন আমাদের কি জামাতে হবে। আমি নিয়মটি এখানে শর্ট করে লিখে দিচ্ছি। নিয়ম 1 নম্বর, কোনো খরচের বকেয়া থাকলে, কোনো খরচের বকেয়া থাকলে, তাহলে আমাদের বেতন একটা খরচ, এটা আয় ব্যয় হিসাব আমরা জানি আধুনিক পদ্ধতিতে। আর যদি আমরা নামিক হিসাব বলি সেটা হবে আমাদের সনাতন পদ্ধতি। তাই আমরা বলবো যে বেতন একটি নামিক হিসাব বা আয় ব্যয় বাচক হিসাব। সেই হিসাবে বকেয়া থাকলে কী হবে, খরচ বকেয়া থাকলে, খরচ বকেয়া, কোনো খরচ বকেয়া থাকলে সেই খরচ ডেবিট, সেই খরচ ডেবিট। বকেয়া সেই খরচ ক্রেডিট। কত সহজ। এবং আমি আরও একটু বুদ্ধি বলছি, তোমরা টাকা নিয়েই চিন্তা করবে না। অনেক সময় অনেক স্টুডেন্ট দেখছি আমাকে বলছে, স্যার এখানে কয় টাকা হবে, ওখানে কয় টাকা হবে। আমি কি বলি, বোকা, হিসাব বিজ্ঞান এত সহজ জিনিস। যদি ভালো শিক্ষক হয়, ভালো যদি পড়াতে পারে, ভালো বোঝাতে পারে, যে কোনো স্টুডেন্ট হিসাব বিজ্ঞান পারা সহজ। আমি বলবো এটা, কারণ এখানে এত মজার 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 কৌশল আছে, সে কৌশলগুলো অ্যাপ্লাই করলে যে কোনো স্টুডেন্ট পারা সম্ভব। তাই আমি বলছি, তোমরা কখন হিসাব বিজ্ঞান নিয়ে দুর্বলতা ভাব করবে না, সবসময় চেষ্টা করবে আমার ক্লাসগুলো দেখার জন্য অনলাইনে। প্রত্যেকটা স্টুডেন্ট উপকৃত হবে। আমি নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি যে কথা বলছিলাম যে টাকা নিয়ে অনেক স্টুডেন্ট সমস্যা পড়ে, যার জন্য আমি কিন্তু রেওয়ামিলটা করছি। আমি এখানে 1 নম্বর এন্ট্রি দিচ্ছি, এখানে 1 নম্বর লিখছি, এবং এখানে সেই 1 নম্বরের নিয়মটি কিন্তু আমি আবার সুন্দর করে লিখে দিচ্ছি, যাতে তোমরা কোনো জটিলতায় না ভোগো। তাহলে আমরা বলছি এখানে সেই খরচ ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট। আমি কিন্তু টাকা এখনো লিখি নাই। অনেক স্টুডেন্ট আছে টাকা একবার এখানে লিখবে, এটা 5000 টাকা, অনেকে লিখবে 2000 টাকা, অনেকে লিখবে ডিফারেন্স টাকাটা। নো, সহজ বুদ্ধি আমার। কোনো খরচ বকেয়া থাকলে, শুধু কোনো খরচ বকেয়া না, যদি কোনো আয়ও বকেয়া থাকে, টাকার কখনো পরিবর্তন হয় না। কি সবাই বুঝতে পারলে? আশা করি সবাই আমার কথাটি বুঝতে পারছো তোমরা। তাহলে আমি কি বললাম, যে বকেয়া যদি আমার আয়ও থাকে, যদি বকেয়া ব্যয়ও থাকে, সেই টাকাটি বসবে। কথা ক্লিয়ার? অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে আমি এখন বলছি যে কোনো খরচের বকেয়া থাকলে সেই খরচ ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট, এবং টাকাটি বসবে বকেয়া টাকা। আমার কত বকেয়া আছে? 2000 টাকা। আমি 2000 টাকা এখানে লিখে দেবো, 2000 এখানে লিখে দেবো 2000 টাকা। আমরা সহজে করতে পারলাম। কত সহজ, কত ইজি। আমি মনে করি আমার যে প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমার এই ভিডিওটি দেখছো বা আমার এই ক্লাসটি দেখছো, তারা সহজেই
এই জাবেদাটি করতে পারবে এবং কারোর সাহায্য লাগবে না, কোনো বইও দেখা লাগবে না আশা করি আমি। কেন আমরা কিন্তু ক্লাস করছি এখানে বই না দেখে, আমি কিন্তু নিজেই তৈরি করে দিচ্ছি সব কিছু, কোনো বই না দেখে আমরা অঙ্কটা করবো, অঙ্কটা শিখবো। এখন তাহলে আমরা এখানেই এটা শেষ করলাম। আমি এখন 2 নম্বর এন্ট্রিতে যাব। ভাড়া 3000 টাকা। আমি এখানে 2 নম্বর এন্ট্রি লিখি। অগ্রিম ভাড়া 500 টাকা। আমি কিন্তু এবার বকেয়ার থেকে অগ্রিম চলে গেলাম। আমাদের আরো একটা জিনিস খেয়াল করতে হবে, যারা হিসাব বিজ্ঞান অত্যন্ত দুর্বল তাদের কিছু কিছু এন্ট্রি জানা প্রয়োজন। ভাড়া কিন্তু আমাদের 2 রকম হতে পারে, এক ভাড়া হয় আয় আর এক ভাড়া হয় ব্যয়। যদি আমি ডেবিট সাইডে লিখি তাহলে ভাড়াটা আমার ব্যয়, যদি আমি ক্রেডিট সাইডে লিখি ভাড়াটা আমার আয়। তাহলে আমি সহজে বুঝবো যে ডেবিট সাইডে লিখলে কি হয়, ক্রেডিট সাইডে লিখলে কি হয়। তাহলে ডেবিট সাইডে কি ব্যয় বা খরচ, সহজ বুঝলাম। ক্রেডিট সাইডে লিখলে আয়, তাহলে আমি লিখছি ডেবিট সাইডে, তাহলে ডেবিট সাইডের ব্যয়, সহজ হয়ে গেল। তাহলে আমি ব্যয়ের অগ্রিম, ভাড়া অগ্রিম। তাহলে আমি এখন 2 নম্বর নিয়মটা লিখবো, যাতে তোমরা আরো একটা নিয়ম শিখতে পারলে সহজেই ইজিলি ভাবে। 2 নম্বর এন্ট্রি, কোনো খরচের অগ্রিম থাকলে, কোনো খরচের অগ্রিম থাকলে, তাহলে আমি বলছি যে খরচের বকেয়া থাকলে সেই খরচ ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট, টাকার কোনো পরিবর্তন হবে না এবং বকেয়া টাকাটাই বসবে, তো সে আয়ের বকেয়া হোক আর ব্যয়ের বকেয়া হোক। তেমনই আমাদের কোনো অগ্রিম খরচ থাকলে, যে কোনো খরচ অগ্রিম থাকলে আমি লিখছি কোনো খরচ অগ্রিম থাকলে সেই খরচ ক্রেডিট, অগ্রিম খরচ ডেবিট। এখন প্রশ্ন হলো আমি টাকাটা কি করব? টাকাটা আমাদের এখানে সহজ আছে, যেটা সহজে বুঝতে পারবে। যেহেতু আমাদের এখানে খরচ দেখানো আছে এটা এবং নিচে অগ্রিম বলা আছে, তাহলে এটা আমার সম্পদ, এটা ব্যয়, আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আমার অগ্রিম খরচ সম্পদ না ব্যয় না আয় না দায়, এগুলো বুঝতে হবে। হিসাব বিজ্ঞানের কিছু কিছু নিয়ম আছে যেগুলো বুঝলে অঙ্ক করতে সহজ হয় এবং সেটা অবশ্যই বোঝা প্রয়োজন। তাহলে অগ্রিম খরচ আমার এবং অগ্রিম ভাড়া এটা আমার সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, খরচটা কমে যাচ্ছে এবং এটা কিন্তু চূড়ান্ত হিসাব বলো, একতরফা দাখিলা বলো আর কার্যপত্র বলো, সেখানে খরচ থেকে কিন্তু বাদ যাবে, ভাড়ার থেকে কিন্তু বাদ দিতে হয়। এই যে ভাড়া আছে কোন দিকে, ডেবিট দিকে, বাদ গেলে কিন্তু সে ক্রেডিট হয়। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো সমন্বয় এন্ট্রি শুধুমাত্র একটা কথাই শেষ, তোমার এখানে যে পজিশন আছে সে যদি যোগ হয় সেই অবস্থায় থাকবে, আর এখান থেকে সেই এন্ট্রি যদি বাদ যায় তো সে উল্টো হয়ে যাবে। অটো সিস্টেম একেবারে সহজ। তাহলে আমরা
আমরা চূড়ান্ত হিসাবে এর থেকে বাদ দিব, এই বাদ দেওয়ার অর্থ হচ্ছে আমরা এখন সেটাকে এডিট করব, উল্টো করে দিব। তাহলে ওই টাকাটাই বসবে আমার এখানে 500 টাকা। আমরা খরচ থেকে বাদ দিলাম, খরচটা কমে গেল, সম্পদ আসলো ঘরে, আমার অ্যাসেটস বৃদ্ধি পেল। অ্যাসেটস কত সম্পদ, অ্যাসেটসটা বৃদ্ধি পাচ্ছে। যা হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে। আমি আরও একটা এন্ট্রি তোমাদের দিব যেটা নিয়ে আমাদের বেশি সমস্যা হয়। সাপ্লাইস। আমি দেখছি, আমি যখন ক্লাস করি আমার স্টুডেন্টরা যখন আমাকে সবসময় শুনে, স্যার আমরা সাপ্লাইস নিয়ে সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকি স্যার, টাকাটা কখনো আমি মিল করতে পারি না। তা আমি বলো, তোমরা কী বলো, টাকা মিল করতে পারো না কেন? টাকা তো অবশ্যই জানতে হবে, অবশ্যই শিখতে হবে। তাই আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি সাপ্লাইসটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আসলে সাপ্লাইস একটা জটিল প্রক্রিয়া, কারণ এই সাপ্লাইস মানে আমরা মনিয়ার সামগ্রী অনেকে ব্যবহার করতে পারি, অনেকে বলি, কিন্তু আসলে সাপ্লাইসটা আমি আমার দিক থেকে আমি একটা এন্ট্রি শিখে রাখছি। যদি শুধু সাপ্লাইস কথাটা ব্যবহার করা হয় সেটাকে আমরা সম্পদ হিসেবে ধরবো, অ্যাসেটস। আর যদি সাপ্লাইস খরচ লেখা থাকে সেটাকে আমরা এক্সপেন্স হিসেবে ধরবো। এক্সপেন্স অর্থ ব্যয়। আমাদের ইংলিশ ওয়ার্ডও শিখতে হবে, কেন ইংলিশ ওয়ার্ড ছাড়া চলার কোনো গতি নাই। অ্যাকাউন্টিং বেস অফ ইংলিশ, অল হাই এডুকেশান, আমাদের ইংলিশ অবশ্যই জানতে হবে। সাপ্লাইস 2000 টাকা, আমরা নিচে ঠিক 3 নম্বর সাপ্লাইসটা দিব। সাপ্লাইস ব্যবহৃত হয়েছে 500 টাকা, সাপ্লাইস আছে 2000 টাকা। আমরা কিন্তু এন্ট্রি দেখেই বুঝতে পারি যে আসলে আমাদের এই 500 টাকা বসবে না 2000 টাকা বসবে না 1500 টাকা বসবে। তা আমরা আরও এটা বলতে পারি যে আমার তো সাপ্লাইস সম্পদ, এটা কি অ্যাসেটস, অ্যাসেটসটাকে ব্যবহার করছি আমি, তাহলে অ্যাসেটস কমছে না বাড়ছে? অ্যাসেটস আমি আগের ক্লাসও লিখছি মনে হয়, অ্যাসেটস বৃদ্ধি প্লাস অ্যাসেটস কমলে মাইনাস। তাহলে আমার সম্পদ ছিল 2000, আমি ব্যবহার করছি 500, তাহলে আমাকে অ্যাসেটস কমছে। তাহলে অ্যাসেটস কমলে আমাদের অ্যাসেটসটা ক্রিয়েট করতে হবে, মাইনাস করতে হবে। তাই এটাকে আমরা সহজভাবে বলতে পারি, উপরের সম্পদ থাকলে নিচে ব্যয় থাকলে নিচের টাকা যাবে। সহজ। 3 নম্বর এন্ট্রি আমরা এখানে লিখতে পারি, উপরে সম্পদ এবং নিচে খরচ থাকলে নিচের টাকা যাওয়া হবে। টাকার যাবেরা হবে। এবং আমি কিন্তু দুবার বলছি এবং, কারণ কি আমি কোনটি ডেবিট করব কোনটি ক্রেডিট করব এটা অবশ্যই যদি না বুঝি তাহলে আমার জাবেদা সব ভুল। এবং তোমাদের আরও একটু বলে রাখি, সমন্বয় জাবেদা একটা এন্ট্রি ভুল হলে পুরো অঙ্কটাই ভুল হয়ে যায় এবং নাম্বারটা পাওয়া খুব কঠিন হয়ে যায় এবং মনটা হলেই খারাপ হয়ে যাবে। কেন? অঙ্ক তখন মেলবে না। কারণ সমন্বয় জাবেদা এমন একটা জিনিস যেটা
এক জায়গায় ভুল হলে তোমার নেট ইনকাম বের করতে ভুল হবে, তোমার সম্পত্তি সাইড ভুল হবে, তোমার দায় সাইডও ভুল হবে। তাই তুমি সেই একতরফা দাখিলা করো, তুমি ফাইনাল অ্যাকাউন্ট করো, তুমি কার্যপত্র করো, যে কোনো জায়গায় তোমার অবশ্যই সমন্বয় জাবেদা সঠিক করার চেষ্টা করতে হবেই। এবং আমি সেই জন্য সমন্বয় জাবেদা ক্লাসটা গুরুত্ব সহকারে নেওয়ার চেষ্টা করছি। যে যেখানে দেখছো প্রতিটা এন্টে আশা করি তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমি সমাধান করবো, এবং তোমরা যে প্রশ্নগুলো করবা সেগুলো আশা করি আমি আগের থেকে বুঝতে পারছি যে স্যার এখন তাহলে আমি এখানে আমি লিখছেন যে উপরে সম্পদ এবং নিচে উপরে সম্পদ এবং নিচে খরচ থাকলে নিচের টাকা যাবে হবে। তাহলে আমার উপরে সম্পদ সাপ্লাইজ আমি আগেই বলছি যে খরচ লিখে খরচ লিখতাম, এখানে আমি খরচ লিখি না, এটা সম্পদ মনে করতে হবে অবশ্যই। তাহলে আমার উপরে সম্পদ এবং নিচে খরচ সাপ্লাইজ ব্যবহার হয়েছে, ব্যবহার মানে খরচ, ব্যবহার মানে খরচ হয়েছে, ব্যবহৃত হয়েছে। এবং আমি আরো একটা কথা লিখছি, অ্যাসেটস বৃদ্ধি পালে প্লাস, অ্যাসেটস কমলে মাইনাস, এটাও আমার খেয়াল রাখতে হবে। তাহলে সম্পদটা কমছে, সেই হিসেবে আমি সম্পদ সাপ্লাইজটা ক্রিয়েট করতে পারি। খরচ বাড়লে ডেবিট, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে উপরে সম্পদ এবং নিচে খরচ থাকলে নিচের টাকা জাবেদা হবে এবং উপরের এন্টিটি উল্টো হবে। এটা সহজ লিখতে পারি। উপরের এন্টিটি উল্টো হবে। উল্টো মানে যদি ডেবিট থাকে ডেবিট, যদি ক্রেডিট থাকে ক্রেডিট। তবে ডেবিট থাকবে, যেহেতু আমি এটা সম্পদ লিখছি এখানে, ডেবিট তো অবশ্যই থাকবে। তোমার ক্রেডিট দিয়ে বোঝালো একই সিস্টেমে জায়গাজাটি হবে, আমার এই সিস্টেমের বাইরে যাওয়ার কোনো লাইন নাই এখানে। তাহলে আমরা এখন জায়গাতে লিখতে পারি সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, টাকা হবে 500 টাকা। আমরা অতি সহজে 3টি জাবেদা শিখতে পারলাম। আমরা আরো কিছু জাবেদা শিখতে পারি। আমি এইটাকে আরো এক নাম্বার দিতে পারি এখন, 3 এর 1 আর 3 এর 2। এইটাকে লিখবো এখন সাপ্লাইজ হাতে আছে 300 টাকা। সাপ্লাইজ হাতে আছে 300 টাকা, খুব মজার এন্ট্রি। এবং আমি মনে করি অধিকাংশ স্টুডেন্ট এই জায়গায় ঘাবড়িয়ে যায়। তাই আমি বলবো তোমরা ঘাবড়াবে না, কারণ হিসাব বিজ্ঞান খুব মজার। আমার একটু বুঝতে হবে যে এই সাপ্লাইজ এখানে সম্পদ, সাপ্লাইজ হাতে আছে এটাও সম্পদ। এই হাতে মানে সম্পদ, অ্যাসেটস, হাতে মানে সম্পদ। যেমন ব্যবহার মানে খরচ, হাতে মানে সম্পদ। তাহলে কিন্তু আমার এমন ঘটনা কিন্তু একটা ঘটবেই। আমি আগে তোমাদের শেখাইছিলাম যে এখানে সম্পদ এখানে খরচ, এবং লিখছিলাম উপরে সম্পদ নিচে খরচ। তাহলে এখন আমি কি লিখবো? এখনো লেখার পথ আমার আছে, এবং সেটা খুব অত্যন্ত সহজ। তোমরা অবশ্যই এন্ট্রি কোডটা প্রত্যেকে খাতায় লিখে রাখবে এবং আমার কথাটা বোঝার চেষ্টা করবে। আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা যেভাবে তোমাদের মনের মধ্যে নিতে পারো আমি সেইভাবে চেষ্টা করছি। এবং এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা আলোকে আমি তৈরি করছি, যাহাতে ছাত্ররা এই সমন্বয় জাবেদা নিয়ে আর কোনো যেন টেনশানে না ভোগে। কারণ অধিকাংশ স্টুডেন্ট দেখছি যে সমন্বয় জাবেদা 2 মাস 4 মাস 5 মাসও শিখতে পারে না। আর সবচেয়ে আরও একটা বড় কথা, এই সমন্বয় জাবেদা তোমার কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারে লাগবে, ডিগ্রি পড়া ডিগ্রিতে লাগবে, তোমার মাস্টার্স পর্যন্ত
অল ইন অল, সব জায়গায় লাগবে তোমার হিসাব বিজ্ঞানে, তোমার অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সব জায়গাতে আছে সমন্বয় জাবেদা। কেন এছাড়া কোনো চলার লাইন তোমার এক পা নাই। তাই আমি যেখানে গিয়েছিলাম যে এটা আমার 3-এর 1 নম্বর এন্ট্রি, এখন আমরা করব 3-এর 2 নম্বর এন্ট্রি। 3-এর 2 নম্বর এন্ট্রি লিখবো আমরা। এর নিয়মটি আমি লিখে দেবো তোমাদের, তোমরা চিন্তা করবে না। কারণ আমি তোমাদের সাপ্লাইজ দিয়ে যদি এইভাবে থাকে কি টাকা হবে, ওইভাবে থাকলে কি টাকা হবে, এই এন্ট্রিটা শুধু সাপ্লাইজ না, যদি মনিহানি লেখা থাকে, যদি বিমা সালামি লেখা থাকে, সব একই নিয়ম। আমার এই নিয়মের ব্যতিক্রমে কোনো জায়গায় নাই বা চলবে না, কারণ এটা ফলো করলেই তোমার হয়ে যাবে। 3টে এন্ট্রি দিয়ে আমি তোমার সমন্বয় যাবে প্রায় 60% তোমার কভার হয়ে যাচ্ছে। কেন 60%? সাপ্লাইজ হাতে আছে 300 টাকা, তাহলে আমি এখন বলতে পারি সাপ্লাইজ হাতে মানে সম্পদ, এই সাপ্লাইজ মানে সম্পদ। তাহলে আমি নিয়মটা এখন লিখি, উপরে নিচে একই থাকলে পার্থক্য টাকা জাবেদা হয়। আমার সহজভাবে লিখবো এটা, উপরে নিচে, উপরে নিচে একই থাকলে পার্থক্য টাকা জাবেদা হবে। এবং উপরের এন্ট্রি উল্টো হবে, উপরের এন্ট্রি উল্টো হবে, কতটা ঠিক কিন্তু হবে। এবং উপরের এন্ট্রি উল্টো হবে। তাহলে আমরা এখন জাবেদারি করে ফেলি সহজভাবে, যে জাবেদা হবে আমার এখানে বলছে উপরে নিচে একই থাকলে পার্থক্য টাকা জাবেদা হবে। তাহলে উপরে আছে আমার 2000, নিচে আছে আমার 300। এখানে কিন্তু জড়ানো কোনো লাইন নাই। আমি 1 নম্বর এন্ট্রি দিছি, আমি 1 নম্বর নিয়ম লিখছি। আমি 2 নম্বর এন্ট্রি দিছি, আমি 2 নম্বর নিয়ম লিখছি। আমি 3 নম্বর এন্ট্রি দিছি, আমি 3 নম্বর এন্ট্রি লিখছি। এবং 3 নম্বরের 1 নম্বর সমন্বয় এটা, 2 নম্বর সমন্বয় এটা, এখানে জড়ানোর কোনো যুক্তি নাই। তাহলে 1 নম্বর এন্ট্রিটা আমি আগে বোঝাই দিচ্ছি তোমাদের, তোমরা সবাই বুঝছো আশা করি। এখন আমরা 2 নম্বর এন্ট্রি দেখবো যে সাপ্লাইজ হাতে আছে 300 টাকা, তাহলে উপরে নিচে একই থাকলে পার্থক্য টাকা জাবেদা হবে। এবং উপরের এন্ট্রি উল্টো হবে। তাহলে উপরের এন্ট্রি কোথায় আছে? আমাদের ডেবিটে আছে, তাহলে অবশ্যই ক্রেডিট হবে। তাহলে একটা ডেবিট বা একটা ক্রেডিট, এই আমরা যদি একটা এন্ট্রি পেয়ে যাই অলরেডি আমাদের আরেকটা এন্ট্রি সহজে বোঝা যায়। তাহলে সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে খরচটা ডেবিট হবে। তাহলে আমরা লিখি এখন সাপ্লাইজ ক্রেডিট, সাপ্লাইজ ক্রেডিট সাপ্লাইজ খরচ ডেবিট, টাকা হবে 1700। যারা দেখছো বা ক্লাসটা করছো আশা করি তোমাদের এই সাপ্লাইজ নিয়ে সমস্যা হবে না, সমস্যা হওয়ার কথা না। কারণ আমি তো তোমাদের সাপ্লাইজটা যেভাবে আসে পরীক্ষায়, যেভাবে ঘোরায় সেটা ব্যবহার করার চেষ্টা করছি অতি সহজেই। আমরা আর একটা এন্ট্রি শিখব, 4 নম্বর এন্ট্রি। সেবা আয় 10,000। আমরা আসি অনেক স্টুডেন্ট অনেক সময় ডেবিট আর ক্রেডিটটা বুঝতে পারি না। তবে তোমাদের সমন্বয় জাবেদা শিখতে হলে অবশ্যই কিন্তু ডেবিট ক্রেডিট বুঝতে হবে, যে আমার এই যে এন্ট্রিটা লেখা আছে এটা ডেবিট না ক্রেডিট। এটা না বুঝলে কিন্তু কখনোই সম্ভব না
আমার ক্লাসটা বোঝার। তাহলে 4 নম্বর আমরা লিখছি শিবায়। আমরা ঠিক সেই অনুপাতে এখন একটা এন্ট্রি লিখবো 4 নম্বর দিয়ে, শিবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি। সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি। তোমাদের আমি কিন্তু প্রথমে বলছিলাম যে কোনো বকেয়া থাকলে সেই বকেয়াটা কিন্তু ডেবিট হয়, এই বকেয়াটা কিন্তু ক্রেডিট হয়। এই মানে সেই এন্ট্রিটা মানে বকেয়া খরচটা বা বকেয়া আয়টা, সেই টাকাটা কিন্তু বসে, এটাই আমি বলছিলাম, সরি, যে বকেয়া টাকাটাই বসবে। তাই সেটা আয়ের বকেয়া হোক আর ব্যয়ের বকেয়া হোক, কিন্তু ডেবিট আর ক্রেডিট সেটা আমাদের এন্ট্রির উপর নির্ভরশীল। আমাদের এন্ট্রিটা ডেবিটে আছে না ক্রেডিটে আছে। আমি এখানে যখন ইসলাম বেতন ডেবিট ছিল, এই জন্য বেতনটা ডেবিট করছিলাম, বেতন হিসাব ডেবিট, সেই খরচ ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট। তার মানে বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন ক্রেডিট। এখন ঠিক তেমনই আয়ের বেলাও আমার এই যে সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, তার মানে এটা কিন্তু আয়ের বকেয়া, এবং টাকাটা কিন্তু এই সেই 2000 টাকাই বসবে আমার এন্ট্রিতে। টাকা এখানে আর দেখা লাগবে না যে কোন টাকা বসবে, পার্থক্য টাকা না নিচের টাকা না উপরের টাকা, তা আমরা দেখবো না। যেহেতু আমি একটা কথা বলছি, যে কোনো বকেয়া থাকলে তা আয়ের বকেয়া হোক আর ব্যয়ের বকেয়া হোক, সেই টাকাটাই বসবে, বকেয়া টাকাটাই। তাহলে সেই হিসেবে আমরা দাবা করতে পারি যে বকেয়া আয়, যেহেতু আমাদের ডেবিট ছিল খরচ, তখন বকেয়াটা ক্রেডিট করছিলাম, এখন বকেয়াটা ডেবিট করব। তাহলে বকেয়া আয় ক্রেডিট আর আয় হিসাব, বকেয়া আয় ডেবিট, আয় হিসাব ক্রেডিট। কিন্তু বকেয়া আয় না লিখে আমরা এখন লিখি প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট। তাহলে আমরা এখন লিখি এখানে 4 নম্বর এন্ট্রি, নিয়মটা আয়ের বকেয়া থাকলে ঋণাদার অবলিক প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট। আর সেবা আয় না থাকতে পারে, শুধু আয় থাকতে পারে, বিক্রয় থাকতে পারে, আমার যে আয় থাকুক না কেন, কিন্তু অগ্রিম আয় নয়। কিন্তু অগ্রিম আয় বা অনপার্জিত আয় এটা কিন্তু আমার ঝামেলার জিনিস, এটা নিয়ে আমরা এখন চিন্তা করবো না, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আরও ক্লাসে হয়তো বলবো। তাহলে আমরা এখন শিখলাম যে আয়ের বকেয়া থাকলে দিনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট। আর সেবা আয়টা ক্রেডিট কেন হচ্ছে? আমার যেমন বেতনের সময় বেতনটা ডেবিট ছিল, ডেবিট হয়েছে, বকেয়ার সময় ঠিক সেবা আয় ক্রেডিট আছে, ক্রেডিট হচ্ছে। আমার তখন এখানে না বোঝার কোনো সমস্যা আমি দেখি না এখানে। তাহলে সেবা এখানে যেহেতু আমাদের ক্রেডিট আছে, আমরা ক্রেডিট করলাম, আর ওই সঙ্গে আয় বাড়ার সাথে সাথে আমাদের বাকিতে হলে দিনাদার বেড়ে যায়। ইংলিশে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল বা ডেপ্টর্স। তা আমরা ইংরেজি কথাটা ব্যবহার করছি না, আমরা এখানে লিখছি প্রাপ্য হিসাব বা দেনাদার। আর সেবাইকে বলা হয় সার্ভিস রেভিনিউ। তা আমরা সার্ভিস রেভিনিউ কথাটা বারবার মনে রাখবো, কারণ অনেক সময় আমি দেখছি ইন্টারমিডিয়েট বইতে সার্ভিস রেভিনিউ কথাটা অনেক সময় বাংলায় লেখা থাকে, সার্ভিস রেভিনিউ। যাই হোক, এই কথাগুলো আমাদের খেয়াল করতে হবে। সার্ভিস রেভিনিউ মানে সেবা আয়। তাহলে আমরা টাকাও ভুল করবো না, আমরা এখন টাকা লিখবো 2000 টাকা।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার এই অনলাইনে ক্লাসটি দেখছো এবং তোমাদের আমি সমন্বয় জাবেদা আর যদি 3টা নিয়ম ক্লাস না আর 3টা নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করতে পারি, তোমরা অবশ্যই উপকৃত হইবে এবং আমার ক্লাসটা প্রত্যেকটা স্টুডেন্ট দেখবে এবং ভালো লাগলে তোমরা কমেন্ট করবে, ক্লাস নেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবে। আমি আশা রাখি এইটাই এবং সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাস দেখার জন্য। দেখা হবে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। সবাই করোনা মুক্ত থাকার চেষ্টা করো এবং বাইরে হওয়ার সময় মাস্ক ব্যবহার করবে, কারণ মাস্ক একমাত্র আমাদের এখন সঙ্গী সাথী। যেখানে যাবো আমরা মাস্ক ব্যবহার করব। সবাইকে ভালো রাখবো, পরিবারকে ভালো রাখবো, আত্মীয় স্বজনকে উপদেশ দিব, যারা না বোঝে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব এবং সেই সাথে সাথে আমাদের যারা প্রতিবেশী আছে, ছোট বাচ্চা আছে, তাদেরকে প্রয়োজনে যদি আমাদের সামর্থ্য থাকে যে একটা মাস্ক আমরা কিনে দেবো, তাদের মাস্ক ছাড়া কোনো উপায় নাই। ধন্যবাদ সবাইকে। অনিমেষ, আসো। দেখো না, বন্ধ করে দিয়েছি, বন্ধ কর, নিয়মটা দেখে কিসে গেলে ওকে আমি এটা খুলে দিতে বন্ধ হয়ে গেল।